লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আজকে লোকায়ত থেকে ভিডিও করছি। আসলে ব্যস্ততা ছাড়াও মাঝখানে অনেকদিন অসুস্থতা গেছিল, কাশিতে খুব কষ্ট পাচ্ছিলাম। এত কাশতাম যে কথা বলা সমস্যা হতো, কথা বলা যায় না, যেত না। এখন তার চেয়ে একটু উন্নতি হয়েছে অবস্থার, এবং এর মধ্যে দেশে অনেক পরিবর্তনও হয়েছে। সেসব কারণেও আমার কাছে মনে হয়েছিল যে আর দেরি করা উচিত না। যেটুকু সুস্থ হয়েছে সেটুকুর উপরে ভরসা করেই নির্ভর করে আমাকে এখন ভিডিও করতে হবে। তো সেই জন্য নিজে উপস্থিত হলাম। পরবর্তী সময় আরও অন্যরা যোগ দেবে, কিন্তু আপাতত আমি নিজে কিছু কথা বলতে চাই। দেশে এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের যে শাসন ছিল সেটার অবসান হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসছে, তারেক রহমানের সরকার ক্ষমতায় এসছে এখন। সেটাও বেশ কয়েকদিন হয়ে গেছে, বা প্রায় 2.5 মাস হতে চলল। 27শে ফেব্রুয়ারি থেকে যদি ধরা যায়, 27শে ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, তারপরে বর্তমান সরকার জয়লাভ করে ক্ষমতায় এসছে। এবং জয় লাভটা বড় মার্জিনে হয়েছে। অনেকে মনে করছিল, বিশেষ করে জামাতের কথা ভাবছিল কেউ কেউ, যে জামাতে ইসলামী বিরাট একটা সংখ্যা পাবে, সংখ্যাগরিষ্ঠতা না হোক, একটা বড় সংখ্যক আসন পাবে, খুব বড় সংখ্যক, এরকম অনেকে মনে করছিল। এবং যদি বিএনপি ক্ষমতা আসেও সেটা হবে অত্যন্ত অল্প ব্যবধানে। কিন্তু বিএনপি অনেক বড় ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছে। এটা একটা বড় ঘটনা। কারণ কারো কারো আশঙ্কা ছিল, হাসিনার পলায়নের পরে কারো কারো আশঙ্কা ছিল যে এবার শক্তি, ধর্মীয় শক্তি, ইসলামী শক্তি বাংলাদেশে প্রাধান্যে আসবে, এটা মনে করছিল কেউ কেউ। এবং আপাত দৃষ্টিতে সেরকম মনে করার কারণও ছিল কিছু ক্ষেত্রে। ডাকসুর ফলাফল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ফলাফল, এগুলো তো হচ্ছে স্বাভাবিকভাবে অনেকে সেরকমভাবে চিন্তা দিকে নিয়েছিল, খুব স্বাভাবিক। ছাত্ররা যদি গিয়ে ধর্মীয় রাজনীতির দিকে যায়, জামাত শিবিরের রাজনীতির দিকে যায়, তাহলে জাতিরও তো সেদিকে যাওয়াটা স্বাভাবিক, এটা মনে হতে পারে। কিন্তু ঘটনা দেখা গেল যে তা না। আমার নিজের ধারণা, আসলে এখানে জামাতকে ক্ষমতায় না হোক, একটা বড় ধরনের শক্তিতে পরিণত করার পেছনে কিছু শক্তি এখানে কাজ করেছিল রাষ্ট্রযন্ত্রের ভেতরে। তবে সেটা ব্যর্থ হয়েছে। যদি এই ধরনের কোনো চেষ্টা থেকে থাকে তাহলে সেটা ব্যর্থ হয়েছে। এবং আমাদের দেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি বা সেকুলার রাজনীতি যে একটা আলাদা আবেদন আছে, সেটা স্পষ্ট হয়েছে নির্বাচনের মধ্য দিয়েও। এবং বিশেষ করে কিছু ঘটনা তাৎপর্যপূর্ণ। তারেক রহমান নির্বাচনে জিতে যে বার্তাটা দিয়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। স্পষ্টভাবে বলেছিলেন তিনি যে বাংলাদেশে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবারই কথা বলার অধিকার থাকবে। তারা এরকম একটা পরিস্থিতি চাচ্ছে যেখানে ধর্মবিশ্বাসী এবং ধর্মবিশ্বাসহীন সমস্ত শক্তি, সমস্ত ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই ধরনের বক্তব্য কিন্তু আমার মনে পড়ে না কেউ এর আগে বলেছে। আসলে তো খেলা করেছে, এটা প্রতারক, ধান্দাবাজ। একদিকে ধর্ম যার যার উৎসব সবার
বলছে, আর এদিকে মানে যারা ধর্মমুক্ত শক্তি যারা বা ধর্মের সমালোচনা যারা করেছে তাদেরকে নিধনের ব্যবস্থা সে করেছিল। আমার নিজের অভিজ্ঞতা তো সেই, যারা হাসিনা এবং আওয়ামী লীগের চামচামি করে বেড়ায়, এখনো বিদেশ থেকে কেউ কেউ করে, দেশের ভিতরেও করে না তা না। কারণ ইউটিউবের যুগ, মানে সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক প্রচার মাধ্যমের সুযোগ আছে অনেক। তো সেখানে আছে চামচামি যারা করে হাসিনার এবং আওয়ামী লীগের, তারা বলতে চায় যে খুব ধর্মনিরপেক্ষ শাসন ছিল। আমার অভিজ্ঞতা কি, আমি কি ধর্মীয় মানুষ নাকি? আমার সমস্ত প্রকাশন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার, করে দিয়েছিল। লক্ষ লক্ষ টাকার বই লুটপাট করেছে পুলিশ তার নিজের ইচ্ছায় করে নাই, সরকারের ইচ্ছায় করেছিল। তো তারপর আমাকে জেলে নিয়েছিল, আরো অনেক ঘটনা আছে। যাই হোক, আমার অভিজ্ঞতা কি বলে, এসব চামচামি যারা করে, আওয়ামী লীগের ভেতরে মুক্তবুদ্ধি, তারপরে কি বলে ধর্মনিরপেক্ষতা খোঁজে, হ্যাঁ, এই সমস্ত মানে লোকদের সম্পর্কে আর মন্তব্য করব না। এরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখন বাংলাদেশে, আরো হবে, এরা আরো অপ্রাসঙ্গিক হবে এই লোকগুলো। এদের একদল আবার ওই নাস্তিকতার ভান করে, এরা কি এরাই জানে, বা এরাও জানে না কেন করে, সেটা হচ্ছে আবার প্রশ্ন। যাই হোক, আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত দল, দুর্বৃত্ত শক্তি দেশে। মুসলমান বাঙালির নিকৃষ্ট যে দিকগুলো রয়ে গেছে, এমনি আমাদের অনেক সমস্যা আছে, এই জনগোষ্ঠীর মুসলমান বাঙালি হিসেবে আমি বলছি, অনেক সমস্যা আছে। তার মধ্যে কিছু ভালো দিক আছে, নাহলে ভাষা আন্দোলন হলো কি করে, এক্ষেত্রে যুদ্ধ হলো কি করে, আর এই হাসিনা পালায় কি করে? ভালো দিক আছে, কিন্তু নিকৃষ্টতম যে দিকগুলো বাঙালি মুসলমানের যেগুলো আছে, এগুলোকে ধারণ করা হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি করে। লুটেরা, একেবারে লোভী, ধান্দাবাজ, প্রতারক এবং ভীরুকা পুরুষ, সাহস নাই এদের সত্যকে মোকাবেলা করা। ৭১ তো ভারতের আশ্রয় পেয়েছিল, ওইখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, হঠাৎ করে এরা পাকিস্তান থেকে থেকে চলে গেল, স্বাধীনতার দিকে চলে গেল। যেই পাকিস্তানের সঙ্গে দর কষাকষিতে সমস্যা হয়েছে, পাকিস্তান এদেরকে যখন মারতে গেছে, এরা পালিয়েছে ভারতে। পরে আশ্রয় এদের উত্থান, এদের কোনটা এদের নিজস্ব না। সেই দিক থেকে স্বাধীনতার যুদ্ধ যারা করেছিল, বামপন্থীরা করেছিল, বামপন্থীরা এই দেশে স্বাধীনতার রাজনীতিটা গড়ে তুলেছিল। আমরা সেই প্রজন্ম ছিলাম, আমাদের সমস্যা ছিল, আমাদের নেতৃত্ব ছিল না। এটা আজকে বলতে হবে, পুনর্মূল্যায়ন আজকে করার ব্যাপার আছে। কিন্তু এই দেশে স্বাধীনতা রাজনীতির জনক বা যারা স্রষ্টা, তারা হলো বামপন্থী। তাদের যত সীমাবদ্ধতা থাকে, এবং বামপন্থী শুধু বললে ভুল হবে, বামপন্থী তরুণ প্রজন্ম, ছাত্র তরুণ যারা ছিল ৫০-এর দশকে, বিশেষ করে ৬০-এর দশকে, তারাই দেশে স্বাধীনতা রাজনীতিটা গড়ে তুলেছিল। এবং তারা এক অর্থে নেতৃত্বহীন, এক অর্থে না, আসলেই তারা নেতৃত্বহীন ছিল। তাদের চেতনা আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো কোনো শক্তি দেশে ছিল না। কমিউনিস্ট নেতৃত্ব ছিল না। আওয়ামী লীগ তো একটা প্রতারকের দল, ধান্দাবাজের দল। এরা হঠাৎ করে জয় পাকিস্তান থেকে জয় বাংলা হয়ে গেছে। এদের আবার জয় পাকিস্তান হতে সময় লাগে না, জয় ভারত হতে সময় লাগে না, জয় আমেরিকা বলতে এদের হতে সময় লাগে না, জয় চীন, জয় রাশিয়া, এদের যেখানে খাবার পাবে, যেখানে লুটপাটের সুযোগ পাবে, সেখানে হাজির হয়ে যাবে। এদের কোনো চরিত্র নাই। আওয়ামী লীগ নিকৃষ্ট একটা শক্তি, এই সমাজের গাদ, এই সমাজের নিকৃষ্টতম শক্তি হচ্ছে যে অংশটা, জনগণের ভেতরে যে নিকৃষ্ট অংশটা রয়েছে, তাদের প্রতিনিধি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের পলায়ন মানে এই দেশ থেকে যে এই সমাজদেহে
বিষাক্ত রক্ত যেটা ছিল এটা অনেকখানি পরিশুদ্ধ হয়েছে। এইটা থেকে এই জন্য আর জামাতের উত্থানের দেশ হচ্ছে না, কারণ জামাতেরও মূল পৃষ্ঠপোষক শক্তি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদের আদি গুরু তো হচ্ছে, এই আপাতত গুরু হচ্ছে সরওয়ার্দী। সরওয়ার্দী কি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের, ক্যালকাটা রায়োটের মাস্টার মাইন্ড কে ছিল? এই সরওয়ার্দী। আর তার শিষ্য ছিল শেখ মুজিবুর রহমান। এদের নিয়ে সেকুলারিজমের গাল গল্প করে তো লাভ নাই। এরা সেকুলার রাজনীতি এই দেশে অনেক ত্রুটি বিচ্যুতি সত্য যেটুকু করেছিল বর্ণার ভাষণে করেছিলেন। আর এরা হচ্ছে বেঈমান, প্রতারক। সেই জায়গা থেকে এরা দেশটাকে অধপতিত করেছে। মানে ভাষা নিয়ে আর দাঁড়াতে পারেন নাই। তার রাজনীতি, এখানে তার সঙ্গে যারা ছিল তাদেরও ভুল ছিল, কমিউনিস্ট নেতৃত্বের সীমাবদ্ধতা ছিল। সেগুলো আমাদের মানে বুঝতে হবে যে কমিউনিস্ট নেতৃত্ব, যারা কমিউনিস্ট রাজনীতি করত, তাদের মধ্যে পুরাতন যে নেতৃত্ব, তারা আসলে কি বলবো, মানে গোঁড়া, মতান্ধ, দেশের বাস্তবতা বুঝতে পারতো না। তরুণ প্রজন্ম যেটা বুঝতো সেটা ওরা বুঝতো না, এবং একত্র তরুণ প্রজন্মকে এরা বিট্রে করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল তরুণ প্রজন্মের সঙ্গে, আমাদের সঙ্গে। সেটা আর একটা ইতিহাস। কিন্তু যেটা আজকে আমি বলতে যাচ্ছি সেটা হলো যে এই জায়গা থেকে, এই যে আওয়ামী লীগের রাজনীতির, শেখ হাসিনার পলায়ন মানে কি? আওয়ামী লীগের রাজনীতির পলায়ন। এবং এখন শেখ হাসিনার উপরে মৃত্যুদণ্ড ঝুলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে রায় হয়েছে, বিচারের যে রায় হয়েছে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এখন বাংলাদেশে তাকে আনতে হবে, এনে ফাঁসি কাটে বলে ঝোলাতে হবে। এটি হচ্ছে এখন করণীয়, এই রাষ্ট্রে সেটা করণীয়। হাসিনার দিন শেষ, ও আর এই দেশে রাজনীতি করতে আসতে পারবে না। আওয়ামী লীগের দিন শেষ। এই একটা প্রতারক পার্টি, অধপতিত পার্টি, সর্বনিকৃষ্ট মানে একটা শক্তি, এবং চরম সাম্প্রদায়িক। এত হিন্দুদের মানে এত বড় শত্রু দেশে জন্ম নেয়নি। এদের আদিগুরু হচ্ছে যে এই যে ইয়ে এসেছিল, যে কি নাম, ওই যে লুটেরাটার খুনি, তারপরে এই দেশের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকারী ওই খিলজি, ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, এই যে ত্রয়োদশ শতাব্দীতে যে আক্রমণগুলো করলো, ত্রয়োদশ, দ্বাদশ, ত্রয়োদশ, সেই দিক থেকে ইয়ে প্রথমে সে ওই বিহার সংলগ্ন, বাংলা বিহার সীমান্ত সংলগ্ন বিহারের মধ্যে, মানে বাংলার ভেতরে নয়, বাংলার পাশে নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করলো। সেখানে 10,000 শিক্ষার্থী ছিল দেশ বিদেশ থেকে আসা, তাদের হত্যা করেছিল। 1,500 থেকে 2,000 শিক্ষক ছিল, তাদের হত্যা করেছিল। বৌদ্ধ ভিক্ষু ছিল, যারা ভিক্ষুণী, তাদের হত্যা করেছিল। সব হচ্ছে মানে, এবং ওটাকে জ্বালিয়ে দিয়েছিল। 9 তলা বিশিষ্ট যে পাবলিক লাইব্রেরি যেটা ছিল এই ইয়েতে নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটাকে জ্বালিয়ে দিয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এই কথিত আছে, পড়েছি আমি ইতিহাসে, বিভিন্ন জায়গায় পড়েছে, যেটা 3 মাস লেগেছিল এই আগুন নিপতে, মানে সম্পূর্ণটা ভস্মীভূত হতে। এত বই ছিল, 90 লক্ষের মতো বই ছিল সেখানে। এই কাজগুলো করেছে যারা, যে লোকটা, যে ডাকাত, যে দস্যু, তাদের উত্তরাধিকারী হচ্ছে এরাই তো এখানে ইসলাম নিয়ে এসছে। এই ইসলামের যে এত হিংস্র রূপ নিয়ে যে ইসলাম এসছে, আরব সাম্রাজ্যবাদ যেটা, এই আরব সাম্রাজ্যবাদকে বা সাম্রাজ্যবাদী একটা মতাদর্শ দেশে নিয়ে এসছে যারা, তাদের হচ্ছে এই আধুনিক প্রতিনিধি হলো, অর্থাৎ এই বখতিয়ার খিলজির মানে পরবর্তী পুরুষ, বংশধর বলবো, যে সরওয়ার্দীর শিষ্য ছিল শেখ মুজিব এবং এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি, মানে পালিয়েছে তো এখন, পলাতক।
এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়েছে, এখন কোন দিকে যাবে সেটা দেখার বিষয়। আমি যে আশাবাদী, আমার ধারণা এদেশে ওই ধর্মীয় রাজনীতির যুগটা মূলত শেষ হয়ে গেছে। যারা ভয় পান যে না, ধর্মীয় রাজনীতি সামনে প্রবল রূপ নিয়ে আসছে, আমি তাদের সঙ্গে একমত না। আমার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা বলে যে ধর্মীয় রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বরং বাংলাদেশ পথ দেখাবে অনেক ক্ষেত্রে, এই সাবকন্টিনেন্ট উপমহাদেশকে পথ দেখাবে বাংলাদেশ। বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে ছাত্র তরুণদের কাছ থেকে এখন আমি অনেক প্রত্যাশা করি। এদেশে 48, 49, 50, 51, 52, বিশেষ করে 52 থেকে যে পরিবর্তনের স্রোত সৃষ্টি করেছে তরুণ প্রজন্ম, সেটা এখনো বহমান। 52 পরে 62, 62 পরে 68, 69 যেটা দেখেছিলাম, 69 গণঅভ্যুত্থান, তারপরে 71, 90 এবং 2024 বিরাট বিরাট পরিবর্তন হচ্ছে। সাবকন্টিনেন্টে এরকম পরিবর্তনের জোয়ার আর কোথাও প্রবাহিত হয়নি যেটা বাংলাদেশে হয়েছে। এই জায়গাটা আমাদের সম্ভাবনার জায়গা, আসার জায়গা। এবং এখন বাংলাদেশে আপাতত হতাশা আসে, হয়তো যেভাবে চুরি, ডাকাতি, ঘুষ, ধর্ষণ এগুলো বেড়ে গেছে, চলছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আসলে এইটা বিপ্লবী পরিস্থিতি। বাংলাদেশে একটা বিপ্লবী পরিবর্তন শুরু হয়েছে, একটা বিপ্লবী পরিস্থিতি চলছে। এর জন্য আসলে একটা বিপ্লবী সরকার দরকার। হয় এই সরকারকেই বিপ্লবী সরকারের ভূমিকা নিতে হবে, বিপ্লবী সরকারের রূপ নিতে হবে, তাহলে সরকার চলে যাবে, অন্য কেউ আসবে। এই বিপ্লবী পরিবর্তন হবে কিছুটা ভেতর দিয়ে, মানে এই সরকারের ভেতর থেকে হয়তো একটা শক্তি বের হবে। এছাড়া ছাত্র প্রজন্ম, ছাত্র আছে, তরুণ প্রজন্ম আছে, তাদের মধ্য থেকে একটা অংশ বেরোবে, আমি আশা করি পরিবর্তন হবে। এত হতাশার কিছু নেই, আমি হতাশা দেখি না। হ্যাঁ আছে হতাশা, আপাত দৃষ্টিতে দেখা দেয়, কিন্তু আমি নিজে আশাবাদী। এটা সামগ্রিক পরিস্থিতি দেখলে কিন্তু বোঝা যায়। হয় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, চিন্তায় হচ্ছে, পুলিশের অবিচার অন্যায় আছে, বিচার ব্যবস্থার সমস্যা আছে, সব আছে। কিন্তু এগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য যে ভেতরের শক্তি দরকার একটা জাতির, একটা জনগোষ্ঠীর, এটা আমি মনে করি বাংলাদেশে সেটা আছে। এবং আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, সেটা হচ্ছে সামনে দুর্দিন নয়, সামনে বরং সুদিন অপেক্ষা করছে। এখন হচ্ছে আরো বেটার দিন, আরো ভালো দিন সামনে আসছে আমাদের জন্য।